এখন আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট আর কি, মানে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। এই বেসিক কনসেপ্টে আমরা কিছু জানি, আবার কিছু জানি না, মানে যেটুকুন জানি সেটা দিয়ে অবশ্য আমাদের 11-12-এ করতে গেলে আমাদের অনেকটা পড়তে হবে আর কি। মোটামুটি হয়তো টার্মগুলো আমরা জানি, আর যেটুকুন আমরা জানি না সেইটা আপাতত আজকের আমি ওই রাসায়নিক সংযোগ সূত্রাবলীর তোদের 5টা আছে, 4টে ভর সংক্রান্ত আর একটা আয়তন সংক্রান্ত। এর মধ্যে একটা আমরা জানি ভরের সংরক্ষণ সূত্র আর কি, সেটা আমরা পড়ব না, বাকি 3টে বা 4টে আজকের পড়ব আর কি। ভর সংরক্ষণ সূত্রটা আমরা প্রত্যেকেই জানি, রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে ভর অপরিবর্তিত থাকে উপাদানগুলোর আর কি। আর তার উপরে আমরা জানি ভর ও শক্তির নিত্যতা সূত্র আর কি, মানে রাসায়নিক বিক্রিয়ার আগে ভর ও শক্তির মোট পরিমাণ আর বিক্রিয়ার পরে ভর ও শক্তির পরিমাণের সঙ্গে সমান। আর এই চ্যাপ্টারটা থেকে আমাদের মোটামুটি 3 নাম্বার আছে আর কি। সেই 3 নাম্বারের মধ্যে কিন্তু অঙ্ক মোটামুটি থাকে। আর দ্বিতীয় যে সূত্র, তার মানে আজকের আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। আজকে ডেট কত যেন, আজকে ডেট কত, 7 তারিখ মনে হচ্ছে। এইটার থেকে 1 নম্বর যে রাসায়নিক সংযোগ সূত্রাবলীগুলোর মধ্যে আমরা রাসায়নিক সংযোগ সূত্রাবলী এর মধ্যে 1 নম্বর হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র, 2 হচ্ছে স্থিরানুপাত সূত্র, 3 হচ্ছে মিথ্যুনুপাত সূত্র, 4 হচ্ছে এটা 3-4 মিথানুপাত, এটা হচ্ছে গুণানুপাত, এটা স্থিরানুপাতের পরে গুণানুপাত, আর 4 হচ্ছে মিথুনুপাত সূত্র। আর 5 নম্বর যেটা, এটা একটু ছেড়ে লিখছি কারণ এই 4টে হচ্ছে ভর সংক্রান্ত। আর 5 নম্বরটা হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এবার দেখো, এই যে গেলুসাকের গ্যাস আয়তন, এটা আয়তন সংক্রান্ত। তা আমরা ভরের সংরক্ষণ, আর এই চ্যাপ্টারটাই কিন্তু 3 মার্কস রয়েছে, 3 মার্কসটা তো আমাদের পেতে হবে, মার্কসটাও একটা ফ্যাক্টর। এবার দেখো, আমরা যেটা ভরের সংরক্ষণ সূত্রটা তো বললাম, এরপরে যেটা হচ্ছে আমরা স্থিরানুপাত সূত্র আজকে পড়ব। এই স্থিরানুপাত সূত্র বলছে যে স্থির অনুপাত, কোনো যৌগের উপাদান যে মৌলগুলো থাকে তাদের ভরের অনুপাতটা স্থির হবে। যেমন আমি একটা যৌগ, প্রথম সবথেকে সহজ যেটা জল, এই জলের যে উপাদান মৌলগুলো হাইড্রোজেন আর অক্সিজেন, এদের যে ভরের অনুপাত, এটার কত 1:2 অনুপাতটা 16। তার মানে ভরের অনুপাতটা কত দাঁড়াচ্ছে, মানে হাইড্রোজেন অনুপাত অক্সিজেন করলে যেটা দাঁড়াচ্ছে 1:8। বলা হচ্ছে জলকে যেখান থেকে সংগ্রহ করা হোক না কেন, এর উপাদান মৌলগুলোর ওজনের অনুপাত কিন্তু সর্বদা 1:8 হবে। হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাত কিন্তু সর্বদা 1:8 হবে। তাহলে যখন এবার বইতে XY দিয়ে দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, সেগুলো আমরা দেখব। কিন্তু যদি এর উল্টো কথাটা, এর বিপরীত যেটা হচ্ছে
স্থিরানুপাত সূত্রে বিপরীত বিবৃতিটা যেটা বিপরীত বিবৃতি, স্থিরানুপাত সূত্রে বিপরীত বিবৃতি যেটা, যদি আমরা যেখান থেকে জল সংগ্রহ করি না কেন তার যে উপাদান হাইড্রোজেন অক্সিজেনে ভরের অনুপাত 1:8 হবে, তাহলে উল্টোটাও ঠিক হওয়া উচিত, যে কোনো যৌগের যে হাইড্রোজেন আর অক্সিজেনের ওজনের অনুপাত যদি 1:8 হয় জল হওয়া উচিত। তাহলে জলের ক্ষেত্রে এটা ঠিক, কিন্তু ব্যতিক্রম যেগুলো দেখা যায় সেইগুলো আমরা দেখব। বিপরীত বিবৃতিটা বিশেষ করে প্রথমে আইসোমারগুলোর ক্ষেত্রে যেটা হয়, প্রথমে আইসোমারগুলির ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হয় না। আইসোমার মানে আমাদের কথাগুলো এমনিতেই এসে যায়, দেখো একই আণবিক সংকেত, তাই না? একই আণবিক সংকেত, যেমন ধর প্রথমেই আমরা যেটা পড়ি C2H6O, এইটা দুটো যৌগ রিপ্রেজেন্ট করে, একটা কি করে না C2H5OH আর একটা কি করে CH3OCH3, তাই তো আমরা সবাই জানি ডাইমিথাইল ইথার আর ইথাইল অ্যালকোহল, এটা ইথার শ্রেণী, এটা অ্যালকোহল। আর যেহেতু আইসোমার এদের ওজনের অনুপাত তো 1 হবে, তাই তো স্বাভাবিক, এটা 24:6:16, মানে এটা কি হলো না কার্বন অনুপাত, হাইড্রোজেন অনুপাত, অক্সিজেন, এটা তাই এটাতেও তো তাই হবে, একই তো সংখ্যক পরমাণু আছে, তাহলে দুটো যৌগ আলাদা, এটা হওয়া উচিত নয়। এটা একটা এই আইসোমারগুলোর ক্ষেত্রে দেখা যায়। আর একটা আইসোমার, এর ব্যতিক্রমটা খুব আসে, তাই আমরা ব্যতিক্রমটা ভালো করে পড়ব, বিশেষ করে পলিমারাইজেশন বিক্রিয়ার ক্ষেত্রে, পলিমারগুলোর ক্ষেত্রে। এই পলিমারগুলোর ক্ষেত্রে দেখ, যেমন অ্যাসিটিলিন C2H2, আর এর 3 অণু বিক্রিয়া করে কিন্তু তৈরি করে C6H6। এখানে কার্বন অনুপাত হাইড্রোজেনের ভর যেটা, সেটা কত 24:2, আর এখানে কত, এটা 12:6 অনুপাত কত 6, তার মানে এটাকে যদি আমরা 12:1 হয়ে যায়, আর এটাকে করে নে এটা 12:1, 2 দিয়ে ভাগ করলে, তাহলে দেখ দুটোর কিন্তু এই যে কার্বন আর হাইড্রোজেনের ওজনের অনুপাত কিন্তু দেখা যাচ্ছে 12:1, তাহলে একই যৌগ হওয়া উচিত ছিল, কিন্তু তা হয় না, একটা অ্যাসিটিলিন আর বেঞ্জিন সম্পূর্ণ আলাদা। আরও যেটা রয়েছে যেগুলোতে পারমাণবিক সংযুক্তি মোটামুটি পারমাণবিক সংযুক্তির যেগুলোর হচ্ছে পরিবর্তনশীল, সেই সমস্ত যৌগের ক্ষেত্রেও কিন্তু এই স্থিরানুপাত সূত্রটা প্রযোজ্য নয়। তাহলে 1 নম্বর সূত্রটা আমরা বুঝতে পারলাম। এবার 2 নম্বর সূত্র যেটা দেখ, 2 নম্বর যেটা রয়েছে আমাদের কি রয়েছে, গুণানুপাত সূত্র। এই সূত্র বলছে যদি দুটো মৌল 2 বা ততোধিক যৌগ তৈরি করে আর কি, সেক্ষেত্রে এই একটা মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর মৌল যে ওজন অনুপাতে যুক্ত হয়েছে তাদের একটা সরল সম্পর্ক থাকবে। মানে এটা কি বলছে, যেমন ধরো যে গুণানুপাত সূত্র, তো যেমন আমি যদি এরকম ধরি যে কার্বন আর হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে, বা কার্বন অক্সিজেনও যদি দেখি গুণানুপাত সূত্রে, ধর কার্বন আর অক্সিজেন এই দুটো মৌল নিলি, এটার থেকে কি তৈরি হয়, CO2 তৈরি হয় আর CO তৈরি হয়। সেক্ষেত্রে আমরা কিভাবে করব, যে এখানে দেখ 12:32 আর এখানে 12:16, মানে কি না কার্বন অনুপাত অক্সিজেন, এখানেও কার্বন অনুপাত, মানে সবসময় কিন্তু ভরের অনুপাত বলে যাচ্ছি। এখানে দেখ কার্বনের নির্দিষ্ট 12 ভাগের সঙ্গে, কার্বনের নির্দিষ্ট দুটো যৌগে কি কার্বনের সূত্রটা কি বলছে, যে দুটো মৌল যখন একের বেশি একাধিক যৌগ তৈরি করছে, তখন একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর মৌলটি যে ওজন অনুপাতে যুক্ত হয়েছে সেই ওজনগুলো সরল অনুপাতে যুক্ত থাকবে। তাহলে এখানে কি নির্দিষ্ট 12 ভাগের সঙ্গে এখানে অক্সিজেন কত 32, মানে 12 ভাগের সঙ্গে 32, এখানে 12 ভাগের সঙ্গে 16,
তাহলে নির্দিষ্ট কার্বনের নির্দিষ্ট 12 ওজনের সঙ্গে এখানে অক্সিজেনের ওজনের অনুপাত হলো কত না, কার্বন মনোক্সাইডটা যদি দেখি তার মানে 16:32 = 1:2। তাহলে 12 ভাগের সঙ্গে যে কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডে যে অক্সিজেনের ওজনের অনুপাত সেটা দেখলাম 1:2। এটা গেল গুণানুপাত সূত্র। এই গুণানুপাত সূত্রের আবার ব্যতিক্রম যেটা, ব্যতিক্রমটা কি বলছে? ব্যতিক্রমটা বিশেষ করে যে হাইড্রোকার্বনগুলো আছে, যেমন ধর CH4, হাইড্রোকার্বন মানে তো কার্বন হাইড্রোজেন, C2H6, C3H8 বা C4H10, এরকমে দেখ সবেতে এইখানে কার্বনের 12 ভাগের সঙ্গে যে হাইড্রোজেনের ওজনের অনুপাতগুলো আছে, এখানে যদি 12 ভাগ ধরি, দেখুন 12:4, এখানে 24 অনুপাত, এটা কত 6, এখানে 12x3 করে দিই তাহলে সুবিধে হবে, অনুপাত 8, আর এখানে 12x4 অনুপাত 10। তাহলে 12 যদি করে নিই, এটা 12:4, এটা 12 করতে হলে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, তাই তো, 12:3, এটা 12 দিয়ে ভাগ করলে এটা 3 দিয়ে ভাগ করলে 12:8, 8/3, আর এটা হচ্ছে 4 দিয়ে ভাগ করলে 12:10, তাই না? তাহলে দেখ এই যে কার্বন হাইড্রোজেন, দুটো হাইড্রোকার্বন মানে সবগুলো কার্বন হাইড্রোজেনে, এদের কিন্তু নির্দিষ্ট 12 ভাগ, এই যে 12 ভাগ কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনের যে ওজনগুলো যুক্ত হয়েছে সেগুলো কিন্তু সরল অনুপাতে যুক্ত হয়নি, তাই না? তাহলে ব্যতিক্রমটাও এখানে রয়েছে। এভাবে অঙ্কগুলো আমরা পরে করব, আগে সূত্রটা আমরা পড়ে নিই। এর পরের সূত্র যেটা রয়েছে গুণানুপাত গেল, এরপরে হচ্ছে মিথনুপাত সূত্র। এই মিথনুপাত সূত্র তার মানে এটা 2 নম্বর, এটা অ্যাকচুয়ালি তো 2 নম্বর নয়, এটা 3 নম্বর, আর স্থিরানুপাতটা যেটা হচ্ছে এটা 2 নম্বর, কারণ ভরের নিত্যতার সূত্রটা তো আমরা 1, 2, 3, এটা হচ্ছে 4 নম্বরে যেটা আমরা পড়ছি মিথনুপাত সূত্র। মিথনুপাত সূত্র যেটা বলছে যে ধর এরকম 3টে মৌল যদি আমরা নিই, ধর না কার্বন আর হাইড্রোজেন, ঠিক এভাবেই পড়বি, মনে থাকবে, অক্সিজেন, এই 3টে মৌল প্রথমে কি করলো, এই দুটো বিক্রিয়া করে মিথেন তৈরি করলো, এই দুটো বিক্রিয়া করে এটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। এবার এরা যদি নিজেরা যদি নিজেদের মধ্যে বিক্রিয়া করে তখন কি তৈরি করলো, ধর H2O। তার মানে বলছে যে যখন কোনো মানে একাধিক মৌল আর কি নিজেদের অন্য কোনো মৌলের, যে যখন দুটি মৌল অন্য একটা মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করে, যে ওজন অনুপাতে আর কি, তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করলে ঠিক সেই অনুপাতে বা তার সরল গুণিতকে বিক্রিয়া করে। উদাহরণটা দেখলেই বোঝা যাবে। দেখ এই হাইড্রোজেন কার্বনের নির্দিষ্ট 12 ভাগের সঙ্গে, আমি কার্বনের ওজনটাকে নির্দিষ্ট করে নিচ্ছি, 12 ভাগের সঙ্গে বিক্রিয়া করে মিথেন তৈরি করলো। আবার অক্সিজেন এই কার্বনের নির্দিষ্ট 12 ভাগের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। করতে গিয়ে তারা যে ওজন অনুপাতে যোগ হয়েছে, এই যৌগে দেখ 12:4, 12 ভাগের সঙ্গে 4 ভাগ বিক্রিয়া করেছে। এখানে দেখ 12 ভাগের সঙ্গে 12 ভাগ কার্বনের সঙ্গে 32 ভাগ অক্সিজেন বিক্রিয়া করেছে। বলা হচ্ছে যে একটা মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে যে ওজন অনুপাতে যুক্ত হয়ে যৌগ তৈরি করছে
তারা নিজেরা বিক্রিয়া করলে, এখানে হাইড্রোজেন আর অক্সিজেন নিজেরা বিক্রিয়া করে এখানে জল তৈরি করছে। যে 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 অনুপাতে যুক্ত হবে সেটা আগের অনুপাতের সরল গুণিতক হবে। এখানে দেখ, এখানে কত হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত হচ্ছে, 2:16 মানে 1:8, এইটা। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন কার্বনের 12 ভাগের সঙ্গে যুক্ত হয়ে মিথেন এবং CO2 তৈরি করে। অতএব হাইড্রোজেন অনুপাত অক্সিজেন মানে কার মধ্যে, না এই মিথেনে আর কার্বন ডাইঅক্সাইডে, ইজিক্যাল টু কত হচ্ছে 4:32 ইজিক্যাল টু 1:8। এবার হাইড্রোজেন এবং অক্সিজেন নিজেদের মধ্যে বিক্রিয়া করে H2O তৈরি করে। H2O-তে হাইড্রোজেন অনুপাত অক্সিজেন ইজিক্যাল টু কত 2:16 H2O তো 2:16 ইজিক্যাল টু 1:8। তাহলে এইটা আর এইটা দেখ এক হয়ে গেল। এটাই বলছে মিথানুপাত সূত্র। এবার এই মিথানুপাত সূত্র থেকে আবার অনেক অঙ্কও আমাদের আছে, সে অঙ্কগুলো কিন্তু আমরা পরে করব। এরপরে গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটা একটু বলে দিই। এটাই হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এই গেলুসাকের গ্যাস আয়তন সূত্র বলতে দেখ, যদি গ্যাসীয় পদার্থগুলো বিক্রিয়া করে আবার একটা গ্যাস উৎপন্ন করে, তখন বলছে এই গ্যাসীয় পদার্থগুলোর আয়তনের অনুপাত সর্বদা সরল হবে। যেমন ধর N2 প্লাস H2 মিলে কি NH3, এটা কি রেশিওতে করে, এটা তো 2, এটা 3। তার মানে এটা দেখ নাইট্রোজেন আর হাইড্রোজেন আর অ্যামোনিয়া, নাইট্রোজেন অনুপাত হাইড্রোজেন অনুপাত অ্যামোনিয়া, N2H2 আর NH3, এদের আয়তনের অনুপাত 1:3:2। এটা এভাবেই এই যে দুটো আবার বইতে যেটা রয়েছে দেখ, H2 প্লাস O2 মিলে কি তৈরি করে, এটা তৈরি করে H2O। এটা কত বিক্রিয়া করে 2H2O হয়, তাই তো। তার মানে এটা 2, তার মানে এর 2 আয়তন, এর 1 আয়তন বিক্রিয়া করে 2 আয়তন তৈরি করছে। তাহলে এই গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটা আমরা দেখতে পাচ্ছি যে মানে এগুলো সমচাপ ও উষ্ণতায় যদি হয়, যে বিক্রিয়ক ও বিক্রিয়জাত পদার্থগুলো যদি গ্যাসীয় হয়, তাতে আয়তনের অনুপাত মোটামুটি সরল অনুপাতে থাকে। এরপরে যেটা তোদের রয়েছে ডাল্টনের পরমাণুবাদ, আমি এইগুলো কিন্তু পড়াবো না। ডাল্টনের পরমাণুবাদ আমরা প্রত্যেকেই জানি, আর ডাল্টনের পরমাণুবাদের থেকে সেখান থেকে আমরা অ্যাভোগাড্রো প্রকল্প ইত্যাদি আমরা কিন্তু টেনে অনেকটা পড়েছি। এগুলো থেকে মেন যেগুলো আছে সেগুলো আছে অঙ্ক। এরপরে আমরা এইটা দেখার পরে কিন্তু আমরা অঙ্ক করতে থাকবো। আমি এইটা দিয়ে মানে এইটুকুনি করছি, এর থেকে যে অঙ্কগুলো আছে আজকে সেইটুকুনি আমরা করব। ঠিক আছে, এই পর্যন্ত এই ভিডিওটা থাকলো।